হ্যালো, হ্যালো, ওয়েলকাম টু প্রিপারেশন। আমি অর্ণব। আর আজকে আমি তোমাদের সাথে ইতিহাস নিয়ে আলোচনা করব। ঠিক আছে? এবং ইতিহাসের যে বিষয় নিয়ে আলোচনা করব, কিংবা আজকে যে মূল আলোচনার যে বিষয়বস্তু, সেটি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের বিগত কয়েকটি পরীক্ষাতে ইতিহাস থেকে যে কোশ্চেনগুলো এসেছিল, মোটামুটি সেইগুলোই নিয়ে আজকের আমরা আলোচনা করব, বা আলোচনার বিষয়বস্তু সেটাই। ওকে। এবং মূল আলোচনাতে যাওয়ার আগে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে আমি বলে রাখি। এটি হচ্ছে, খুব শীঘ্রই প্রিপারেশন অ্যাপ তোমাদের জন্য নিয়ে আসছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের বিভিন্ন পরীক্ষার জন্য একটি কমপ্লিট কোর্স। এই কোর্সের মধ্যে তোমরা সব সব সাবজেক্টই পাবে, যেমন ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, মানে তোমরা সব সাবজেক্টই কোর্সটির মধ্যে পাবে আর কি। ঠিক আছে? এই কোর্সটি সম্বন্ধে আরো বিশদে জানতে তোমরা প্রিপারেশন অ্যাপটি ডাউনলোড করো, এবং ওখানে যে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো এই কোর্সটি সম্বন্ধে আরো বিস্তারিতভাবে জানার জন্য। ওকে। আর একটা কথা বলি, যে তোমাদের হিস্ট্রি সম্বন্ধে যদি কোনো কোশ্চেন থাকে, কোনো ডাউট থাকে, তোমরা বিনা দ্বিধায় এই মেল অ্যাড্রেসটিতে মেল করতে পারো। আমি চেষ্টা করব যে যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের রিপ্লাই দেওয়ার। ওকে। চলো তাহলে আজকের যে মূল আলোচনা সেটাতে আসা যাক। ওকে, চলো। মূল আলোচনায় যাওয়ার আগে তোমাদেরকে আমি একটা জিনিস বলে রাখি, যে আমাদের ভারতের ইতিহাসকে মোটামুটি তিনটি ভাগে ভাগ করা যেতে পারে। একটা কি, প্রথমে কি প্রাচীন যুগ, যেটা চলেছিল, মানে কবে থেকে এটা স্টার্ট হয়েছিল এটা বলাটা খুবই কঠিন, তাই এটাকে আমরা আননোন ধরে চলি। নিয়ে 712 খ্রিস্টাব্দ পর্যন্ত। এরপর প্রাচীন যুগ যখন 712 খ্রিস্টাব্দে শেষ হয়, তখন ভারতে কি আসে, মধ্যযুগ, যেটি চলেছিল 712 থেকে 1707 খ্রিস্টাব্দ পর্যন্ত। এবং 1707-এ যখন মধ্যযুগ শেষ হয়, তখন ভারতে আসে কি, আধুনিক যুগ। এবং এই আধুনিক যুগ শুরু হয়েছিল 1707 থেকে, আর শেষ হয়েছিল 1947-এ। ঠিক আছে? চলো তাহলে তাহলে প্রথম কোশ্চেনে আমরা আসি। প্রথম কোশ্চেন দেখো, এখানে প্রথম কোশ্চেন যেটা বলেছে সেটা হচ্ছে, পাল বংশের প্রতিষ্ঠাতাকে। পাল বংশের প্রতিষ্ঠাতাকে, কোশ্চেনের অ্যান্সারটা আসার আগে আমরা জানবো যে বাংলায় মোটামুটি এই পাল বংশের প্রতিষ্ঠা হয়েছিল। বাংলায় পাল বংশধর প্রতিষ্ঠাটা হলো কি করে, কি পরিস্থিতিতে, বা মোটামুটি একটা সংক্ষেপে আমরা জানবো কি পরিস্থিতিতে বাংলায় পাল বংশের প্রতিষ্ঠা হলো। ঠিক আছে? তারপর আমরা দেখব এই পাল বংশের প্রথম রাজা কে ছিলেন, যিনি বাংলায় পাল বংশকে প্রতিষ্ঠা করেছিলেন। চলো তাহলে শুরু করা যাক। 637 খ্রিস্টাব্দে, 637 খ্রিস্টাব্দের সময় বাংলায় শশাঙ্ক নামে এক ব্যক্তি রাজত্ব করতেন। তোমরা নিশ্চয়ই শুনেছো শশাঙ্কের নাম। শশাঙ্ক নামে এক ব্যক্তি রাজত্ব করতেন, ইনি খুব মহান শাসক ছিলেন, শশাঙ্ক। ঠিক আছে? তার মৃত্যু হয়, শশাঙ্কের মৃত্যু হয় 637 খ্রিস্টাব্দে। যখন শশাঙ্কের মৃত্যু হওয়ার পরেই বাংলা এক অরাজকতাপূর্ণ
পরিস্থিতির সৃষ্টি হয়, এবং এই অরাজকতাপূর্ণ পরিস্থিতিকে আমরা ইতিহাসে বলি মাৎস্যন্যায়ের যুগ। ইতিহাসে আমরা কি বলি? মাৎস্যন্যায়ের যুগ। মাৎস্যন্যায়ের যুগ। ইতিহাসে আমরা কি বলি? যে অরাজকতাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয় তাকে আমরা ইতিহাসে মাৎস্যন্যায়ের যুগ বলি, এবং এটা মোটামুটি প্রায় 100 বছর এর স্থায়িত্ব ছিল। মানে বাংলায় প্রায় 100 বছর ধরে একটা অরাজকতাপূর্ণ পরিস্থিতি চলছিল। এই বাংলাকে এই মাৎস্যন্যায়ের যুগ থেকে বের করে আনার জন্য বাংলার নেতৃবৃন্দ গোপাল নামে এক ব্যক্তিকে বাংলার সিংহাসনে বসায়। গোপাল নামে এক ব্যক্তিকে 750 খ্রিস্টাব্দে বাংলার সিংহাসনে বসায়, এবং গোপাল যখনই বাংলার সিংহাসনে বসলেন এবং সাথে সাথেই তিনি বাংলায় প্রতিষ্ঠা করলেন পাল বংশ। তাহলে বাংলায় পাল বংশের প্রতিষ্ঠাতা কে? সেটা হচ্ছে গোপাল। এবং কত খ্রিস্টাব্দে তিনি বাংলায় পাল বংশ প্রতিষ্ঠা করেন? 750 খ্রিস্টাব্দে। এবং তিনি প্রায় 750 খ্রিস্টাব্দ থেকে নিয়ে 770 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলায় রাজত্ব করেছিলেন। এবং এই গোপালের পরে বাংলার পাল বংশের যে দ্বিতীয় সম্রাট ছিলেন তিনি হচ্ছেন ধর্মপাল। তিনি হচ্ছেন কে? ধর্মপাল। ধর্মপাল বাংলায় সিংহাসনে বসেছিল 770 থেকে নিয়ে 810 খ্রিস্টাব্দ পর্যন্ত। ওকে, আর একটা কথা বলে রাখি, এই পাল বংশের যারা শাসক ছিলেন তারা মোটামুটি ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী। এই জন্য যেহেতু তারা বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন, এই জন্য ধর্মপাল বিহারের ভাগলপুরের কাছে একটি বৌদ্ধ বিশ্ববিদ্যালয় বা একটি বৌদ্ধ মহাবিহার তৈরি করেছিলেন, যার নাম হচ্ছে বিক্রমশিলা। বিক্রমশিলা, একটি বিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠা করেন। বিক্রমশিলা মহাবিহার তিনি প্রতিষ্ঠা করেন। এটা কোথায় আছে? এটা হচ্ছে বর্তমানের বিহারের ভাগলপুরে বিক্রমশিলা মহাবিহারটি আছে। ঠিক আছে। এবং প্রায় 1200 খ্রিস্টাব্দে প্রায় 1200 খ্রিস্টাব্দে বখতিয়ার খলজি নামে এক ব্যক্তি 1200 খ্রিস্টাব্দে প্রায় 1200 খ্রিস্টাব্দে বখতিয়ার খলজি নামে এক ব্যক্তি এই বিক্রমশিলা মহাবিহারটি ধ্বংস করেছিলেন। ঠিক আছে। এই বখতিয়ার খলজি নামে এক ব্যক্তি বিক্রমশিলা মহাবিহারটি ধ্বংস করেছিলেন। এই বখতিয়ার খলজি ছিলেন প্রধানত মোহাম্মদ ঘুরির সেনাপতি। এবং এই মোহাম্মদ ঘুরি কে, তার সম্বন্ধে আমরা যখন ক্লাস হবে মোহাম্মদ ঘুরি সম্বন্ধে তখন আমরা এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। ওকে, বখতিয়ার খলজি ছিলেন প্রধানত মোহাম্মদ ঘুরির সেনাপতি, এবং বখতিয়ার খলজি বিক্রমশিলা মহাবিহার ধ্বংস করেছিলেন। ওকে, এবার ধর্মপালের পরে বাংলার সিংহাসনে বসেছিলেন হচ্ছে দেবপাল। ধর্মপালের পরে বাংলার সিংহাসনে বসেছিলেন দেবপাল। তিনি রাজত্ব করেছিলেন 810 খ্রিস্টাব্দ থেকে 850 খ্রিস্টাব্দ পর্যন্ত। 810 খ্রিস্টাব্দ থেকে 850 খ্রিস্টাব্দ পর্যন্ত দেবপাল বাংলা রাজত্ব করতেন। এবং দেবপালকে বলা হয় পাল বংশের শ্রেষ্ঠ শাসক। দেবপালকে বলা হয় পাল বংশের শ্রেষ্ঠ শাসক বা রাজা, শ্রেষ্ঠ রাজা। ওকে, শ্রেষ্ঠ রাজা হচ্ছেন দেবপাল। ঠিক আছে। এবং দেবপাল এবং
পাল বংশের যে শেষ রাজা ছিল, শেষ রাজা হচ্ছেন, পাল বংশের শেষ রাজা হচ্ছেন গোবিন্দ পাল। শেষ রাজা হচ্ছেন গোবিন্দ পাল। ঠিক আছে, তিনি 1165 খ্রিস্টাব্দে মারা যান। তিনি 1165 খ্রিস্টাব্দে মারা যান। ওকে, খ্রিস্টাব্দে মারা যান। এবং আমরা যদি এই কোশ্চেনটার শেষ অপশনটা দেখি, ঠিক আছে, প্রথম মহিপাল। এবার আমরা প্রথম মহিপালের সম্বন্ধে একটু জেনে নিই। প্রথম মহিপাল কে ছিলেন, তিনি কখন সিংহাসনে বসেছিলেন। ঠিক আছে, চলো। এটা হচ্ছে প্রথম মহিপাল। প্রথম মহিপাল দেবপাল, আমরা জানি দেবপাল, এই দেবপাল কে ছিলেন এই বংশের শ্রেষ্ঠ রাজা। দেবপাল যখন মৃত্যু হয়, যখন দেবপালের মৃত্যু হয় 850 খ্রিস্টাব্দে, যখন দেবপালের মৃত্যু হয়, তখন পাল তখন পাল বংশের ক্ষমতা এবং অধিকার প্রায় হ্রাস পেতে শুরু করে। এই সুযোগে রাষ্ট্রকূট, প্রতিহার প্রভৃতি জাতি তখনও অন্যান্য ভারতবর্ষের অন্যান্য জায়গায় রাজত্ব করছিল। ঠিক আছে, তখন এই সময় রাষ্ট্রকূট, প্রতিহার প্রভৃতি জাতি আক্রমণে পাল বংশ একটা সংকীর্ণ স্থানে কোন রকমের টিকে থাকে। এই অবস্থায় প্রথম মহিপাল প্রথম মহিপাল 988 খ্রিস্টাব্দে বাংলার সিংহাসনে বসেন। এই সিংহাসনে বসে পাল সাম্রাজ্যকে তিনি পুনরুজ্জীবিত করেন। পাল সাম্রাজ্যকে তিনি পুনরুজ্জীবিত করেন। এই জন্য আমরা প্রথম মহিপালকে পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয়ে থাকে। এই জন্য প্রথম মহিপালকে পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয়ে থাকে। এই জন্য প্রথম মহিপালকে পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয়ে থাকে। এবং তিনি সিংহাসনে বসেছিলেন কবে? 988 খ্রিস্টাব্দে তিনি সিংহাসনে বসেছিলেন। এবং তিনি ছিলেন মোটামুটি 1038 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি বাংলার সিংহাসনে বসেছিলেন। ওকে, বোঝা গেল তাহলে। তাহলে এই পাল বংশের প্রথম রাজা হচ্ছেন গোপাল, যিনি পাল বংশের প্রতিষ্ঠা করেছিলেন 750 খ্রিস্টাব্দে। তারপরে সিংহাসনে বসেছিলেন ধর্মপাল। তিনি কি করেছিলেন? তিনি বিক্রমশিলা মহাবীর প্রতিষ্ঠা করেছিলেন এবং এই বিক্রমশিলা মহাবীরকে ধ্বংস করেছিলেন 1200 খ্রিস্টাব্দের দিকে। বখতিয়ার খলজি নামে এক ব্যক্তি এই বিক্রমশিলা মহাবীর ধ্বংস করেছিলেন। এরপরে পাল বংশের সিংহাসনে বসেছিল কে? দেবপাল। তিনি 810 সিংহাসনে বসেছিলেন এবং দেবপালকে বলা হয় এই বংশের শ্রেষ্ঠ শাসক। ওকে, শ্রেষ্ঠ শাসক। আর প্রথম মহিপাল, যখন দেবপাল মারা যায় তখন পাল বংশ প্রচন্ড দুর্বল হয়ে পড়েছিল এবং এই সময় ভারতবর্ষের বিভিন্ন জায়গার যে রাজ্যগুলি ছিল, যেমন ধরো রাষ্ট্রকূট, প্রতিহার প্রভৃতি বংশগুলো বাংলাকে আক্রমণ করে। এবং এই সময় বাংলা একটা সংকীর্ণ অঞ্চলে, বাংলার যে সীমানাটা ছিল সেটা একটা সংকীর্ণ অঞ্চলেই সীমিত হয়ে পড়ে। এই সময় প্রথম মহিপাল 988 খ্রিস্টাব্দে বাংলার সিংহাসনে বসেন এবং তিনি বাংলাকে পুনরুজ্জীবিত করেন, বা বাংলার পাল সাম্রাজ্যকে পুনরুজ্জীবিত করেন। এই জন্য প্রথম মহিপালকে আমরা পাল সাম্রাজ্যের পাল সাম্রাজ্য বা পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলি। ওকে, আর পাল বংশের শেষ সম্রাট কে ছিলেন বা শেষ রাজা কে ছিলেন? তিনি ছিলেন হচ্ছে গোবিন্দ পাল। ওকে, তাহলে এইটুকুনি তোমাদের বোঝা গেল। ঠিক আছে, আর একটা কথা বলি, এই যে পাল যে শব্দটা আছে, পাল প্রাকৃত ভাষাতে, আমাদের যেমন বাংলা ভাষা, হিন্দি ভাষা, সেরকম একটা প্রাকৃত ভাষা ছিল। এটা একটা প্রাচীন ভাষা, প্রাকৃত ভাষা। এই প্রাকৃত ভাষাতে পাল কথার অর্থ হচ্ছে রক্ষাকর্তা।
রক্ষা কর্তা। প্রাকৃত ভাষাতে পাল কথার অর্থ হচ্ছে রক্ষা কর্তা। ওকে, চলো তাহলে প্রথম যে কোশ্চেনটি আছে, সেই কোশ্চেনটির অ্যান্সার কি হবে? অ্যান্সার যদি আমরা বলি তাহলে কি হবে, ধরো গোপাল। প্রথম কোশ্চেনটি অ্যান্সার হবে কি, গোপাল। ওকে, পাল বংশের প্রতিষ্ঠাতাকে গোপাল, 750 খ্রিস্টাব্দে বাংলায় পাল বংশ প্রতিষ্ঠা করেছিলেন। ওকে, ঠিক আছে, চলো দ্বিতীয় কোশ্চেন যাওয়া যাক। এবং দ্বিতীয় কোশ্চেন যাওয়ার আগে তোমাদের একটা জিনিস আমি দেখিয়ে দিই, ম্যাপে দেখিয়ে দিই, তোমাদের বুঝতেও সুবিধা হবে। যে পাল বংশটা মোটামুটি আমাদের, এটা ধরো ওয়েস্ট বেঙ্গল, এটা ওয়েস্ট বেঙ্গল, মানে এটা ধরো ওয়েস্ট বেঙ্গল, এখানে ধরো বিহার, ঠিক আছে। বিহার তো আগে পুরোটাই নিয়েছিল, ঝাড়খণ্ডটা তো পরে ভাগ হয়ে ঝাড়খণ্ড হয়ে গেছে। আগে তো বিহারটা ঝাড়খণ্ড আর বিহার দুটো নিয়েই ছিল। ওকে, এই এতখানি জায়গা জুড়ে মোটামুটি পাল বংশ রাজত্ব করতো, ঠিক আছে। আর পাল বংশের রাজধানী কোথায় ছিল? ছিল হচ্ছে এই মালদাতে। কোথায়? এই মালদাতে। যাকে যখন মালদাতে তাকে কি বলা হতো? গৌড় বলা হতো। তাকে কি বলা হতো? গৌড় বলা হতো, ঠিক আছে। আর আমরা যদি দেখি বিক্রমশিলা মহাবিহারটা কোথায় ছিল? এই ভাগলপুর। তোমরা এখানে দেখতে পাচ্ছ ভাগলপুর রয়েছে। এই ভাগলপুরে কি ছিল? বিক্রমশিলা মহাবিহার। বিক্রমশিলা মহাবিহার, এই ভাগলপুরে ছিল হচ্ছে বিক্রমশিলা মহাবিহার। আর তখন বর্তমানে মালদা, তখনকার দিনের নাম ছিল গৌড়। এখানে ছিল পাল বংশের, এখানে রাজধানী ছিল। ওকে, বুঝতে পেরেছো পাল বংশটা কোথায় ছিল? তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এই তো নেক্সট কোশ্চেনে কি আছে, আলেকজান্ডার যখন যখন ভারত আক্রমণ করে তখন কোন রাজবংশ মগধে শাসন করত? আচ্ছা, মগধ সম্বন্ধে তোমার একটু বলে দিই। মগধ কোথায় অবস্থিত সেটা আগের ম্যাপে একটু বলে দিচ্ছি তোমাদেরকে, বুঝতে সুবিধা হবে। দাঁড়াও, তোমরা এখানে দেখতে পাচ্ছ পাটনা, মানে যে পাটনা, এখানে গয়া, মোটামুটি এই এলাকাগুলোকে নিয়েই এই এলাকাগুলোকে নিয়েই তখন মগধ জায়গাটা ছিল। মোটামুটি এই এলাকাগুলোকে নিয়েই তখনকার সময় মগধ ছিল। তখনকার সময় কি ছিল? এই এলাকাতেই মোটামুটি আমরা মগধ দেখতে পাই। মানে মগধের এলাকা মোটামুটি এইটুকুনি মগধ। ওকে, চলো তাহলে বোঝা গেল মগধটা কোথায় ছিল। চলো এবার তো নেক্সট স্লাইডে যাওয়া যাক, কোশ্চেনে আসা যাক। ওকে, আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করে তখন কোন রাজবংশ মগধে শাসন করত? অপশন কি কি আছে? হর্ষঙ্ক, শিশুনাগ, নন্দ, মৌর্য। ঠিক আছে, চলো দেখা যাক এখানে কোন অ্যান্সারটা হবে। আগে সবার আগে আমরা দেখে নিই আলেকজান্ডার কে ছিলেন। সবার আগে আমরা কি দেখবো? আলেকজান্ডার কে ছিলেন। আলেকজান্ডার কে ছিলেন? তিনি ছিলেন ম্যাসিডনের রাজা। তিনি কোথাকার রাজা ছিলেন? ম্যাসিডনের রাজা। আর এই যে ম্যাসিডনটা, এইটা দেখা যায় বর্তমানে গ্রিসে। ম্যাসিডনটা কোথায় দেখা যায়? বর্তমানে গ্রিসে। এবং তিনি জন্মগ্রহণ করেছিলেন 556 খ্রিস্টপূর্বাব্দে। 556 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার জন্মগ্রহণ করেছিলেন 556 খ্রিস্টপূর্বাব্দে। এবং তার পিতার নাম আমরা যদি দেখি, তার পিতার নাম ছিল ফিলিপ।
তার পিতার নাম ছিল হচ্ছে ফিলিপ। এবং আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে তার গৃহশিক্ষক ছিলেন হচ্ছে অ্যারিস্টটল। গৃহশিক্ষক, তার গৃহশিক্ষক ছিলেন হচ্ছে অ্যারিস্টটল। অ্যারিস্টোটল। এই অ্যারিস্টটল ছিলেন হচ্ছে একজন গ্রিক দার্শনিক। একজন কি গ্রিক দার্শনিক। ওকে। এবং আলেকজান্ডার 323 খ্রিস্টপূর্বাব্দে 32 বছর বয়সে মারা যান। 323 খ্রিস্টপূর্বাব্দে 32 বছর বয়সে তিনি মারা যান। ওকে। তাহলে আলেকজান্ডার সম্বন্ধে জানা গেল। আলেকজান্ডার জন্মগ্রহণ করেছিলেন 356 খ্রিস্টপূর্বাব্দে। তিনি কোথাকার রাজা ছিলেন? তিনি ম্যাসিডনের রাজা ছিলেন। ম্যাসিডন এখন কোথায়? বর্তমান গ্রিসে আমরা দেখতে পাই ম্যাসিডনকে। এবং আলেকজান্ডারের পিতার নাম কি ছিল? ফিলিপ। তার গৃহশিক্ষক কে ছিলেন? অ্যারিস্টটল। অ্যারিস্টটল ছিলেন একজন গ্রিক দার্শনিক। এবং আলেকজান্ডার কবে মারা গেছিলেন? 32 বছর বয়সে রোগাক্রান্ত হয়ে, মানে 323 খ্রিস্টপূর্বাব্দে 32 বছর বয়সে রোগাক্রান্ত হয়ে তিনি মারা যান। ওকে। আরেকটা একটা বিষয় জানবো আমরা, যেটা হচ্ছে আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন, আলেকজান্ডার যখন 327 দিকে, যখন আলেকজান্ডার অ্যাকচুয়ালি আলেকজান্ডার 327 খ্রিস্টপূর্বাব্দে তিনি ভারত আক্রমণ করেছিলেন। ভারত আক্রমণ করেছেন 327 খ্রিস্টাব্দে। আলেকজান্ডার 327 খ্রিস্টপূর্বাব্দে ভারত আক্রমণ করেছিলেন। এবং এই সময় একটা বিখ্যাত যুদ্ধ হয়েছিল, তার নাম হচ্ছে হিদাসপিসের যুদ্ধ। হিদাস পিস বা ঝিলামের যুদ্ধ। ঝিলামের যুদ্ধ। এই যুদ্ধটা কাদের মধ্যে হয়েছিল? এই যুদ্ধটা হয়েছিল হচ্ছে আলেকজান্ডার এবং পুরু নামে এক রাজার মধ্যে। এই কে ছিলেন? পুরু ছিলেন ঝিলাম ও চন্দ্রভাগা নদীর মধ্যবর্তী অঞ্চলের রাজা। পুরু ছিলেন কে? ঝিলাম এবং চন্দ্রভাগা বা চেনাব নদীর মধ্যবর্তী অঞ্চলের রাজা ছিলেন পুরু। এই যুদ্ধে পুরু পরাজিত ও বন্দী হন। ওকে। পুরো পরাজিত ও বন্দী হন। তাহলে আমরা দেখতে পেলাম যে আলেকজান্ডার ভারত আক্রমণ করে কত সালে? 327 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন। ঠিক আছে। এবং তার একটা বিখ্যাত যুদ্ধ তিনি যেটা ভারতবর্ষে লড়েছিলেন, সেটা হচ্ছে হিদাসপিস বা ঝিলামের যুদ্ধ। এই যুদ্ধটা কার সঙ্গে হয়েছিল? আলেকজান্ডার এবং পুরুর মধ্যে। এই যুদ্ধে আলেকজান্ডার জয়ী হয়েছিলেন এবং পুরু পরাজিত এবং বন্দী হয়েছিলেন। আর পুরু কোথাকার রাজা ছিলেন? পুরু ছিলেন ঝিলাম এবং চন্দ্রভাগা কিংবা চেনাবের মধ্যবর্তী অঞ্চলের রাজা ছিলেন হচ্ছে পুরু। ঠিক আছে। এবার তাহলে আমাদের কোশ্চেনটা কি ছিল? আমাদের কোশ্চেনটা ছিল হচ্ছে আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করে তখন মগধের শাসন কে করতো? তাহলে আলেকজান্ডার ভারত আক্রমণ করে কবে করেছিলেন? আলেকজান্ডার ভারত আক্রমণ করে হচ্ছে 327 খ্রিস্টপূর্বাব্দে। খ্রিস্টপূর্বাব্দে 327 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন। ঠিক আছে। তাহলে এই সময় ভারতবর্ষে যে রাজা রাজত্ব করতেন বা যে বংশ রাজত্ব করছিল, সেই সময় নিশ্চয়ই হবে। ঠিক আছে। তাহলে আমরা দেখি এই সময় ভারতবর্ষে কোন বংশ বা মগধে কোন বংশ রাজত্ব করছিল।
ওকে, চলো। প্রথম অপশন কি আছে? হর্যঙ্ক বংশ। হর্যঙ্ক বংশ, এই বংশের হর্যঙ্ক বংশ প্রতিষ্ঠা করেছিল হচ্ছে 544। হর্যঙ্ক বংশ মানে মগধের হর্যঙ্ক বংশ রাজত্ব করেছিল 544 থেকে নিয়ে 430 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। 430 খ্রিস্টাব্দ পর্যন্ত। এবং এই বংশের প্রথম এবং এই বংশের প্রথম বা যে এই বংশের প্রথম রাজা কে ছিলেন বা এই বংশকে প্রতিষ্ঠা করেছিলেন, তিনি হচ্ছেন বিম্বিসার। তিনি হচ্ছেন বিম্বিসার। এবং হর্যঙ্ক বংশ প্রতিষ্ঠা কে করেছেন? বিম্বিসার। এবং এই বংশের শেষ রাজা কে ছিলেন? নাগদশক। নাগদশক, এই বংশের শেষ রাজা কে ছিলেন? নাগদশক। এই নাগদশককে শিশুনাগ বলে একজন ব্যক্তি, শিশুনাগ বলে একজন ব্যক্তি নাগদশককে হত্যা করেন, করে মগধের সিংহাসনে বসেন। এবং বসলে কি হয়? মগধে শিশুনাগ বংশ প্রতিষ্ঠা হয়। মগধে কি হয়? মগধে শিশুনাগ বংশ প্রতিষ্ঠা হয়। ঠিক আছে, এবার শিশুনাগ বংশ মগধে রাজত্ব করেছিল 430 থেকে নিয়ে 364 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। 430 থেকে নিয়ে 364 খ্রিস্টাব্দ পর্যন্ত। এবং এই বংশ প্রতিষ্ঠা কে করেছিলেন? এই বংশের প্রতিষ্ঠা করেছিলেন শিশুনাগ। শিশুনাগ। এবং এই বংশের শেষ সম্রাট কে ছিলেন? এই বংশের শেষ সম্রাট হচ্ছেন কালাশোক। এই বংশের শেষ সম্রাটকে কালাশোক। এই বংশের শেষ সম্রাট হচ্ছেন কালাশোক। ওকে, এই কালাশোক মহাপদ্ম নন্দ বলে এক ব্যক্তি, এই কালাশোক মহাপদ্ম নন্দ বলে এক ব্যক্তি কালাশোক এবং তার 10 পুত্রকে হত্যা করে মগধের সিংহাসনে বসেন। যখন মহাপদ্ম নন্দ মগধের সিংহাসনে বসেন, তখন মগধে কি বংশ প্রতিষ্ঠিত হয়? নন্দ বংশ প্রতিষ্ঠিত হয়। আর নন্দ বংশ মগধে কতদিন রাজত্ব করেছিল? 364 খ্রিস্টপূর্বাব্দ থেকে 324 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত মগধে নন্দ বংশ রাজত্ব করেছিল। এবং নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? করেনি। নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মহাপদ্মনন্দ। মহাপদ্মনন্দ। এবং নন্দ বংশের শেষ সম্রাট কে ছিলেন? ধননন্দ। নন্দ বংশের শেষ সম্রাট কে ছিলেন? ধননন্দ। ঠিক আছে, এই চন্দ্রগুপ্ত মৌর্য বলে এক ব্যক্তি এই ধননন্দকে পরাজিত করে তিনি মগধে মৌর্য বংশ প্রতিষ্ঠা করেন। এবং মগধে মৌর্য বংশ কবে প্রতিষ্ঠা করেন? 324 থেকে নিয়ে। এবং মৌর্য বংশ কতদিন ছিল? 187 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত মগধে মৌর্য বংশ প্রতিষ্ঠাতা ছিল। তাহলে আমরা দেখতে পারলাম, প্রথমে হর্যঙ্ক বিম্বিসার মগধে হর্যঙ্ক বংশ প্রতিষ্ঠা করে 544 খ্রিস্টাব্দে। এবং হর্যঙ্ক বংশের শেষ রাজা কে ছিলেন? নাগদশক। শিশুনাগ বলে এক ব্যক্তি এই নাগদশককে হত্যা করে মগধে শিশুনাগ বংশ প্রতিষ্ঠা করেছিলেন 430 খ্রিস্টপূর্বাব্দে। এবং যেটা চলেছিল 464 খ্রিস্টাব্দ পর্যন্ত। এবং শিশুনাগ বংশের শেষ রাজা কে ছিলেন? কালাশোক। ঠিক আছে, এবং এই কালাশোককে মহাপদ্মনন্দ বলে এক ব্যক্তি কালাশোক ও তার 10 পুত্রকে হত্যা করে মগধে নন্দ বংশ প্রতিষ্ঠা করেন। এবং নন্দ বংশ তিনি প্রতিষ্ঠা করেছিলেন 364 খ্রিস্টাব্দে। এবং এই নন্দ বংশের স্থায়িত্ব ছিল কত? 324 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। 324 খ্রিস্টাব্দ পর্যন্ত। এবং এই নন্দ বংশের শেষ রাজা কে ছিলেন? ধননন্দ। আবার কি হয়, 324 খ্রিস্টাব্দে চন্দ্রগুপ্ত মৌর্য বলে এক ব্যক্তি এই ধননন্দকে পরাজিত ও নিহত করে মগধে মৌর্য বংশ প্রতিষ্ঠা করেন। তাহলে তোমরা বুঝতে পারলেই 4টে বংশ কি করে এলো। এবং তাহলে আমরা অলরেডি এখানে আমাদের অ্যান্সারটা পেয়ে গেছি। তোমরা যদি লক্ষ্য করো,
আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিল কত সালে? 327 খ্রিস্টপূর্বাব্দে। এবং আমাদের কি বলেছে, আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন কোন রাজবংশ মগধে শাসন করতো, তাই তো? তার মানে আমরা দেখতে পাই 327 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিল। ওকে। আর মগধে 327 খ্রিস্টপূর্বাব্দে কে রাজত্ব করছিল? নন্দ বংশ। বোঝা গেছে? 327 খ্রিস্টপূর্বাব্দে রাজত্ব কে করছিল? নন্দ বংশ। দেখো, নন্দ বংশ কতদিন রাজত্ব করছিল? 364 থেকে নিয়ে 324 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত মগধে নন্দ বংশ রাজত্ব করছিল। তাহলে অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হবে নন্দ বংশ। ওকে, ঠিক আছে। চলো, তাহলে বোঝা গেল এর অ্যান্সারটা কি হবে। এবং আমি পরের পেজে মৌর্য বংশ সম্বন্ধে তোমাদের বলে দিচ্ছি একটু। মৌর্য বংশ, ওকে। মৌর্য বংশ, এই বংশ প্রতিষ্ঠা কে করেছিলেন? 324 চন্দ্রগুপ্ত, 324 খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত 324 খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্য মগধে মৌর্য বংশ প্রতিষ্ঠা করেছিলেন। কাকে হারিয়ে? ধননন্দকে পরাজিত করে। ওকে। এবং এই মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? শ্রেষ্ঠ সম্রাট ছিলেন অশোক। আমরা সবাই অশোকের নাম শুনেছি নিশ্চয়ই। তিনি ছিলেন এই বংশের শ্রেষ্ঠ রাজা, শ্রেষ্ঠ রাজা। এবং এই বংশের শেষ রাজা কে ছিলেন? বৃহদ্রথ। শেষ রাজা কে ছিলেন? বৃহদ্রথ। সরি, শেষ রাজা। এই বৃহদ্রথকে পুষ্যমিত্র শুঙ্গ বলে এক ব্যক্তি, পুষ্যমিত্র শুঙ্গ বলে এক ব্যক্তি, পুষ্যমিত্র শুঙ্গ বলে এক ব্যক্তি বৃহদ্রথকে হত্যা করেন এবং মগধে শুঙ্গ বংশ প্রতিষ্ঠা করেন। মগধে শুঙ্গ বংশ তিনি প্রতিষ্ঠা করেছিলেন। ওকে, বোঝা গেল এত পর্যন্ত? চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের আমি বলেছিলাম যে আলেকজান্ডার কোথায় জন্মগ্রহণ করেছিলেন? মেসিডোনিয়াতে। আর মেসিডোনিয়াটা বর্তমানে কোথায় আছে? মেসিডোনিয়াটা আছে বর্তমানে গ্রিসে। আর গ্রিসটা কোথায় দেখতে পাচ্ছি আমরা? এই দেখো, এখানে তোমরা গ্রিসটা দেখতে পাচ্ছ। এখানে আমরা গ্রিসটা দেখতে পাচ্ছি। গ্রিসের রাজধানী কি? অ্যাথেন্স। গ্রিসের রাজধানী হচ্ছে অ্যাথেন্স। এবং গ্রিসটা আছে ইউরোপ মহাদেশে। ইউরোপ মহাদেশে গ্রিস আছে। ওকে, গ্রিসটা আছে কোথায়? ইউরোপ মহাদেশে। এবং গ্রিসের রাজধানী কোথায়? রাজধানী কি? অ্যাথেন্স। ঠিক আছে, চলো। হুম, চলো। আচ্ছা, একমাত্র মহিলা যিনি দিল্লির সিংহাসনে আসীন হয়েছিলেন তার নাম কি? একমাত্র মহিলা যিনি দিল্লির সিংহাসনে আসীন হয়েছিলেন তার নাম কি? ওকে, দিল্লির সিংহাসনে আসীন হয়েছিলেন বলে হয়েছিলেন মানে একমাত্র মহিলা যিনি দিল্লির সিংহাসন বা সুলতান হয়েছিলেন, দিল্লির সুলতান হয়েছিলেন তার নাম কি? ঠিক আছে, এবার এক এক করে আমরা কোশ্চেন গুলো দেখতে শুরু করি। কোশ্চেন মানে অপশন দেখতে শুরু করি। তো প্রথম অপশনে কি আছে? নূরজাহান। প্রথমে অপশনে আছে নূরজাহান। নূরজাহান তিনি কে ছিলেন, মানে তার প্রকৃত নাম আমরা যদি বলি, আচ্ছা তিনি কে ছিলেন সেটাকে বলি। তিনি ছিলেন মুঘল সম্রাট, মুঘল সম্রাট জাহাঙ্গীরের পত্নী। মুঘল সম্রাট জাহাঙ্গীরের পত্নী।
মুঘল সম্রাট জাহাঙ্গীরের পত্নী। ঠিক আছে। আর এই জাহাঙ্গীর কে ছিলেন? জাহাঙ্গীর ছিলেন হচ্ছে চতুর্থ মুঘল সম্রাট। জাহাঙ্গীর কে ছিলেন? চতুর্থ মুঘল সম্রাট। আর দিল্লিতে মুঘল সাম্রাজ্যকে প্রতিষ্ঠা করেছিলেন বাবর কত সালে? 526 খ্রিস্টাব্দে। 526 খ্রিস্টাব্দে বাবর দিল্লিতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। আর জাহাঙ্গীর কে ছিলেন? জাহাঙ্গীর ছিলেন চতুর্থ মুঘল সম্রাট। জাহাঙ্গীর ছিলেন চতুর্থ মুঘল সম্রাট। জাহাঙ্গীর আগে কে কে ছিলেন? বাবর ছিলেন, হুমায়ুন ছিলেন, আকবর ছিলেন, তারপরে এসেছিলেন জাহাঙ্গীর। তাহলে নূরজাহান হচ্ছেন জাহাঙ্গীরের পত্নী। ওকে। আর নূরজাহানের আসল নাম হচ্ছে মেহেরুন্নিসা। নূরজাহানের আসল নাম কি? মেহেরুন্নিসা। মেহেরুন্নিসা। নূরজাহানের আসল নাম হচ্ছে মেহেরুন্নিসা। এই আসল নাম হচ্ছে মেহেরুন্নিসা। এবং এই মেহেরুন্নিসাকে নূরজাহান উপাধিটা দিয়েছিলেন কে? জাহাঙ্গীর। মেহেরুন্নিসাকে নূরজাহান উপাধি দিয়েছিলেন জাহাঙ্গীর। এবং নূরজাহান কথার অর্থ কি? জগতের আলো। নূরজাহান কথার অর্থ কি? নূরজাহান কথার অর্থ হচ্ছে জগতের আলো। ওকে। আর একটা বিষয়ের সম্বন্ধে তোমরা জেনে রাখো, যেটা হচ্ছে নূরজাহানের মা, আহ, যার নাম হচ্ছে আসমাত বেগম। নূরজাহানের মা নাম হচ্ছে আসমাত বেগম। তিনি তো আতর আবিষ্কার করেছিলেন। তিনি কি আবিষ্কার করেছিলেন? নূরজাহানের মা ছিলেন হচ্ছে নূরজাহান, কিংবা মেহেরুন্নিসার মা ছিলেন আসমাত বেগম। তিনি আতর আবিষ্কার করেন। তিনি আতর আবিষ্কার তিনি আতর আবিষ্কার করেন। তিনি কি? তিনি আতর আবিষ্কার করেছিলেন। ওকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষাতে এসেছে। ঠিক আছে। নূরজাহানের মা হচ্ছে আসমাত বেগম, তিনি আতর আবিষ্কার করেছিলেন। ওকে। চলো, প্রথম অপশনটা হয়ে গেল। এবার দেখি দ্বিতীয় অপশনটা। মমতাজ মহল। মমতাজ মহল। এক মিনিট। এবার আমরা কি দেখবো? মমতাজ মহল। মমতাজ মহল কে ছিলেন? মমতাজ মহল ছিলেন হচ্ছে পঞ্চম মুঘল সম্রাট শাহজাহানের পত্নী। মমতাজ মহল কে ছিলেন? পঞ্চম মুঘল সম্রাট শাহজাহানের পত্নী। শাহজাহানের পত্নী। এবং তার আসল নাম হচ্ছে, মমতাজ মহলের আসল নাম হচ্ছে আঞ্জুমান আঞ্জুমান। মমতাজ মহলের আসল নাম আঞ্জুমান বানু বেগম। আঞ্জুমান বানু বেগম। বানু বেগম। এবং তার উদ্দেশ্যেই মমতাজ বা আঞ্জুমান বানু বেগম বা মমতাজ মহলের স্মৃতির উদ্দেশ্যেই শাহজাহান কি কি করেছিলেন? তাজমহল তৈরি করেছিলেন। তাজমহল তৈরি করেছিলেন শাহজাহান তার প্রিয় পত্নী আঞ্জুমান বানু বেগম বা মমতাজ মহলের স্মৃতির উদ্দেশ্যেই আগ্রাতে তাজমহল প্রতিষ্ঠা করেছিলেন। ওকে। তারপরে অপশনে কে? জাহানারা। জাহানারা হচ্ছেন জাহানারা হচ্ছেন শাহজাহানের জাহানারা হচ্ছেন শাহজাহানের কন্যা। জাহানারা হচ্ছেন শাহজাহানের কন্যা।
জাহানারা হচ্ছেন কে? শাহজাহানের কন্যা। তাহলে এই তিনটি অপশন আমাদের হবে না। নূরজাহান কে ছিলেন? জাহাঙ্গীরের পত্নী ছিলেন। মমতাজ মহল কে ছিলেন? শাহজাহানের পত্নী ছিলেন। আর জাহানারা কে ছিলেন? শাহজাহানের কন্যা ছিলেন। তাহলে এনারা নিশ্চয়ই দিল্লির দিল্লির সিংহাসনে বসেননি। তাহলে আমাদের কাছে একটাই অপশন পড়ে থাকে, যেটা হচ্ছে রাজিয়া সুলতান। একটাই অপশন পড়ে থাকে, এটা হচ্ছে রাজিয়া সুলতান। তাহলে আমরা এখান থেকে আর বলতে পারি যে একমাত্র মহিলা যিনি দিল্লির সিংহাসনে আসীন হয়েছিলেন তার নাম কি? রাজিয়া সুলতান। এবং এই রাজিয়া সুলতান কে ছিলেন? যদি বলা হয় যে রাজিয়া সুলতান কে ছিলেন, তিনি হলেন দিল্লির, তিনি হচ্ছেন ইলতুৎমিশের কন্যা, দিল্লির সুলতান ইলতুৎমিশের কন্যা। বা তোমরা বলতে পারো যে, আমি নিচে লিখে দিচ্ছি, আহ দাস বংশের তৃতীয় সুলতান কে ছিলেন? ইলতুৎমিশ। দাস বংশের তৃতীয় সুলতান কে ছিলেন? ইলতুৎমিশ। ইলতুৎমিশ আর রাজিয়া সুলতান ছিলেন হচ্ছে ইলতুৎমিশের কন্যা। রাজিয়া সুলতান ছিলেন ইলতুৎমিশের কন্যা। ইলতুৎমিশ মারা গেলে তিনি দিল্লির সিংহাসনে বসেছিলেন তিনি দিল্লির সিংহাসনে বসেছিলেন কত সালে? 1236 থেকে নিয়ে 1240 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি দিল্লির সিংহাসনে বসেছিলেন। রাজিয়া সুলতান 1236 থেকে নিয়ে 1240 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি দিল্লির সিংহাসনে বসেছিলেন। এবং রাজিয়া সুলতানই হচ্ছেন প্রথম, যিনি যিনি সুলতানি শাসনের ইতিহাসের তিনি দিল্লির সুলতানি শাসনের ইতিহাসে প্রথম ও শেষ মহিলা যিনি দিল্লির সিংহাসনে বসেছিলেন। আর দাস বংশ কে প্রতিষ্ঠা করেছিল যদি কোশ্চেন আসে, যদি আমাদের কোশ্চেন আসে দাস বংশ কে প্রতিষ্ঠা করেছিল? 1206 খ্রিস্টাব্দে 1206 খ্রিস্টাব্দে কুতুবুদ্দিন আইবক। 1206 খ্রিস্টাব্দে কুতুবুদ্দিন আইবক দিল্লিতে দাস বংশ প্রতিষ্ঠা করেছে। ওকে, তাহলে এখানে এই কোশ্চেনটা বোঝা গেল একমাত্র মহিলা যিনি দিল্লির সিংহাসনে আসীন হয়েছিলেন তার নাম রাজিয়া সুলতান। ওকে, নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। হুম, দ্বিতীয় বৌদ্ধ সংগীতি কবে সংগঠিত হয়েছিল? দ্বিতীয় বৌদ্ধ সংগীতি কবে সংগঠিত হয়েছিল? প্রথমেই আমরা দেখব যে বৌদ্ধ সংহিতাটা কি। প্রথমে আমরা যেটা দেখব বৌদ্ধ সংহিতাটা কি। বৌদ্ধ সংহিতা হচ্ছে বৌদ্ধ ধর্মের যে প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধ, বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধ মারা যাওয়ার পর তার শিষ্যরা, মারা যাওয়ার পর গৌতম বুদ্ধের মারা যাওয়ার পর গৌতম বুদ্ধের মারা যাওয়ার পর তার শিষ্যরা তার বাণীগুলিকে সংকলন করার জন্য কয়েকটি সম্মেলন আহ্বান করেছিলেন। মানে হচ্ছে গৌতম বুদ্ধের মৃত্যুর পর গৌতম বুদ্ধের মৃত্যুর পর বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা কে? প্রথমে বলছি, বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা কে হচ্ছেন? গৌতম বুদ্ধ। এবং গৌতম বুদ্ধের মৃত্যুর পর তার শিষ্যরা তার বাণীগুলিকে সংকলন করার জন্য কয়েকটি সম্মেলন আহ্বান করেছিলেন। সেগুলিকেই আমরা কি বলি? বৌদ্ধ সংগীতি বলি। গৌতম বুদ্ধ জন্মেছিলেন কবে যদি বলা হয়, গৌতম বুদ্ধ জন্মেছিলেন হচ্ছে 563 খ্রিস্টপূর্বাব্দে এবং তিনি মারা গেছিলেন হচ্ছে 483 খ্রিস্টপূর্বাব্দে। 483 খ্রিস্টপূর্বাব্দে তিনি মারা গেছিলেন। তিনি মারা গেছিলেন কোথায়?
কুশীনগরে, কুশীনগরে। আর তিনি জন্মেছিলেন কোথায়? নেপালের কপিলাবস্তুতে 563 খ্রিস্টপূর্বাব্দে, এবং তিনি মারা গিয়েছিলেন 483 খ্রিস্টপূর্বাব্দে কুশীনগরে। ওকে, তাহলে এখানে কোশ্চেন আছে যে দ্বিতীয় বৌদ্ধ সংগীতি কবে ঘটেছিল। ঠিক আছে, তাহলে আমরা বৌদ্ধ সংগীতি গুলোর ব্যাপারে একবার দেখে নিই, তারপরে কোশ্চেনটাতে আসবো। ওকে, গৌতম বুদ্ধ যখনই মারা গিয়েছিলেন, গৌতম বুদ্ধ যখনই যে সালে বছরই মারা গিয়েছিলেন, মানে তার মানে 483 খ্রিস্টপূর্বাব্দে, সেই বছরই প্রথম বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয়েছিল। সেই বছরই প্রথম বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয়েছিল। সেই বছরেইতেই প্রথম বৌদ্ধ সংগীতি ঘটেছিল। তাহলে প্রথম বৌদ্ধ সংগীতি, এটা হচ্ছে ফার্স্ট, প্রথম বৌদ্ধ সংগীতি ঘটে কত সালে? 483 খ্রিস্টপূর্বাব্দে। কোথায় ঘটেছিল? রাজগৃহে। রাজগৃহে হয়েছিল, রাজ হয়েছিল, রাজগৃহে হয়েছিল। কার সময় যদি বলা হয়, তাহলে অজাত শত্রুর সময় হয়েছিল। মানে এই সময় রাজগৃহে কে শাসন করেছিলেন? রাজগৃহ, বা তোমরা মগধ বলতে পারো। মগধে তখন শাসন করেছেন হর্যঙ্ক বংশ, এবং হর্যঙ্ক বংশের রাজা ছিলেন তখন, হর্যঙ্ক বংশের রাজা কে ছিলেন? অজাতশত্রু। হর্যঙ্ক বংশের রাজা কে ছিলেন? অজাতশত্রু। ঠিক আছে, হর্যঙ্ক রাজা ছিল অজাতশত্রু। এবং এই সময়, এই প্রথম বৌদ্ধ সংগীতিতে সূত্রপিটক এবং বিনয় পিটক সংকলন করা হয়। সূত্রপিটক এবং বিনয় পিটক, সূত্রপিটক এবং বিনয় পিটক সংকলন করা হয়। এই পিটকটা কি? আমরা জানি বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে ত্রিপিটক। এই ত্রিপিটক মানে তিনটে তিনটে পিটক নিয়ে ত্রিপিটক হয়েছে। তিনটে পিটক নিয়ে ত্রিপিটক হয়েছে। এই তিনটে পিটকের মধ্যে দুটো পিটক, সূত্রপিটক এবং বিনয় পিটক, সংকলন করা হয়েছিল প্রথম বৌদ্ধ সংগীতে, যেটা ঘটেছিল 483 খ্রিস্টপূর্বাব্দে রাজগৃহে। এবং এই সময়, এবং কার সময় হয়েছিল? অজাতশত্রুর সময় হয়েছিল। ওকে, এবার দেখা যায় দ্বিতীয় বৌদ্ধ সংগীতি। দ্বিতীয় বৌদ্ধ সংগীতি হয়েছিল প্রথম বৌদ্ধ সংগীতি হওয়ার 100 বছর পর, তার মানে কত? 383 খ্রিস্টপূর্বাব্দে। খ্রিস্টপূর্বাব্দে কোথায় হয়েছিল? বৈশালীতে হয়েছিল। বৈশালীতে হয়েছিল। এবং এই সময়, এবং কার সময় যদি বলা হয় কার সময় হয়েছিল, এই ছিল এবং কালাশোকের সময় হয়েছিল। কালাশোক, কালাশোকের সময় হয়েছিল। এবং কালাশোক যদি বলে, কালাশোক কোন বংশের রাজা ছিলেন? তিনি ছিলেন শিশুনাগ বংশের রাজা ছিলেন। তিনি ছিলেন শিশুনাগ বংশের রাজা। ওকে, এবার আসা যাক তৃতীয় বৌদ্ধ সংগীতি। তৃতীয় বৌদ্ধ সংগীতি হয় 250 খ্রিস্টপূর্বাব্দে। তৃতীয় বৌদ্ধ সংগীতি কবে হয়েছিল? 250 খ্রিস্টপূর্বাব্দে। কোথায় হয়েছিল? পাটলিপুত্রে। পাটলিপুত্রে। আর এই সময় এই রাজা রাজা কে ছিলেন? এই সময় রাজা ছিলেন অশোক। অশোক কোন বংশের রাজা ছিলেন? অশোক ছিলেন মৌর্য বংশের রাজা। এবং এই সময় ত্রিপিটকের শেষ পিটক, মানে হচ্ছে অভিধর্ম পিটক, রচিত হয়েছিল। অভিধর্ম পিটক রচনা করা হয়েছিল। তাহলে তৃতীয় বৌদ্ধ সংগীতিতে শেষ পিটক, ত্রিপিটকের যে শেষ পিটক ছিল অভিধর্ম পিটক রচনা করা হয়েছিল। তার মানে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় বৌদ্ধ সংগীতিতে ত্রিপিটকটা সম্পূর্ণভাবে রচনা করা হয়েছিল। ওকে,
আর চতুর্থ ও শেষ বৌদ্ধ সংগীতি হয়েছিল 72 খ্রিস্টাব্দে 72 খ্রিস্টাব্দে কনিষ্কের সময়। 72 খ্রিস্টাব্দে কনিষ্কের সময় তারা 72 খ্রিস্টাব্দে হয়েছিল, মানে চতুর্থ ও শেষ বৌদ্ধ সংগীতি হয়েছিল 72 খ্রিস্টাব্দে, এবং এটা হয়েছিল কোথায়? কাশ্মীরে। এবং কার সময় হয়েছিল? কনিষ্কের সময় হয়েছিল। এবং এইখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস ঘটেছিল, যেটা হচ্ছে বৌদ্ধ ধর্ম দুটি ভাগে ভাগ হয়ে যায়। কি? একটা হচ্ছে হিনজান এবং ও মহাযান। বৌদ্ধ বৌদ্ধরা দুটি ভাগে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে হিনজান আর একটা হচ্ছে মহাযান। এটা কখন ঘটেছিল? চতুর্থ বৌদ্ধ সংগীতি হয়েছিল কোথায়, কখন? 72 খ্রিস্টপূর্বাব্দে কাশ্মীরে, কনিষ্কের সময়। ঠিক আছে। এবং আর একটা কোশ্চেন তোমরা বলে দিই, যেটা হচ্ছে কাশ্মীরের ইতিহাস জানা যায় কোথা থেকে? কাশ্মীরের ইতিহাস আমরা জানতে পারি কলহনের রাজতরঙ্গিনী থেকে। কলহনের রাজতরঙ্গিনী থেকে। ঠিক আছে। কলহনের রাজতরঙ্গিনী থেকে আমরা কাশ্মীরের ইতিহাস সম্পর্কে জানতে পারি। তাহলে আমরা দেখলাম প্রথম বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয়েছিল 483 খ্রিস্টপূর্বাব্দে রাজগৃহে, এবং এটা হয়েছিল অজাতশত্রুর সময়। এই সময়ে সূত্রপিটক ও বিনয় পিটক রচিত হয়। দ্বিতীয় বৌদ্ধ সংগীতি হয় 483 খ্রিস্টপূর্বাব্দে, এবং এটি হয়েছিল বৈশালীতে। এবং কার সময় হয়েছিল? কালাশোকের সময়। তিনি কোন রাজবংশের রাজা ছিলেন? তিনি শিশুনাগ রাজবংশের রাজা ছিলেন। তৃতীয় বৌদ্ধ সংগীতি হয়েছিল 250 খ্রিস্টপূর্বাব্দে পাটলিপুত্রে। তিনি পাটলিপুত্রে, এবং কার সময় হয়েছিল? অশোকের সময় হয়েছিল। এবং তিনি এই সময় অভিধর্ম পিটক রচনা করা হয়েছিল। এবং এই অভিধর্ম পিটক রচনা করার সঙ্গে সঙ্গেই ত্রিপিটক, যে বৌদ্ধদের যে প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক, এটা সম্পূর্ণ হয়েছিল। ওকে। এবং চতুর্থ ও শেষ বৌদ্ধ সংগীতি চতুর্থ শেষ বৌদ্ধ সংগীতি হয়েছিল আর কি 72 খ্রিস্টপূর্বাব্দে কাশ্মীরে। কার সময় হয়েছিল? কনিষ্কের সময় হয়েছিল। এই সময় বৌদ্ধ সম্প্রদায় দুটি প্রধান ভাগে ভাগ হয়ে যায়, একটা হচ্ছে হিনজান আর একটি হচ্ছে মহাযান। ওকে। আর এই কাশ্মীরের ইতিহাস আমরা কোন কাব্য, কি থেকে জানতে পারি? কাশ্মীর ইতিহাস আমরা কি থেকে জানতে পারি? এটা হচ্ছে কলহনের রাজতরঙ্গিনী থেকে। ওকে। তাহলে এবার আমরা যে 4টে বৌদ্ধ সংগীতি হয়েছিল তার ব্যাপারে আমরা জানতে পারলাম। এবার হয়তো আমরা অ্যান্সারটা করতে পারবো। এখানে এখানে দিয়েছে যে দ্বিতীয় বৌদ্ধ সংগীতি কবে হয়েছিল। দ্বিতীয় বৌদ্ধ সংগীতি কবে হয়েছিল? প্রথম বৌদ্ধ সংগীতি হয়েছিল হচ্ছে 483 খ্রিস্টপূর্বাব্দে, এবং তার ঠিক 100 বছর পর, তার মানে 383 খ্রিস্টাব্দ পূর্বাব্দে দ্বিতীয় বৌদ্ধ সংগীতি সংগঠিত হয়েছিল। ওকে, বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে কি বলেছে? ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদ কবে জন্মগ্রহণ করেন? আমরা জানি ইসলাম ধর্ম কে প্রবর্তন করেছিলেন? হযরত মুহাম্মদ। ইসলাম ধর্ম প্রবর্তন করেছিলেন। এবং বর্তমান সময়ে যে কটা মেন ধর্ম রয়েছে সারা পৃথিবীতে, তাদের মধ্যে ইসলাম হচ্ছে একটি। ওকে। এবং এখানে কোশ্চেন দিয়েছে হচ্ছে হযরত মুহাম্মদ কবে জন্মগ্রহণ করেছিলেন, আর সাল দিয়ে 622, 570, 632 এবং 610 খ্রিস্টাব্দে। তাহলে দেখা যাক কোন অপশনটা ঠিক হবে। হযরত মুহাম্মদ
570 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদের জন্ম হয়। হযরত মুহাম্মদের জন্ম হয় 570 খ্রিস্টাব্দে মক্কাতে। মক্কা কোথায়? মক্কা হচ্ছে সৌদি আরবে, বর্তমান সৌদি আরবে। সৌদি আরব মক্কাটা হচ্ছে বর্তমান সৌদি আরবে হচ্ছে মক্কা, আমরা দেখতে পারি। ঠিক আছে। তাহলে বোঝা গেল 570 খ্রিস্টাব্দে মক্কাতে, যেটা বর্তমান সৌদি আরবে আছে, সেখানে সেখানে হযরত মুহাম্মদ জন্মগ্রহণ করেন। তিনি নির্বাণ বা দিব্য জ্ঞান লাভ করেন হচ্ছে 610 খ্রিস্টাব্দে। 610 খ্রিস্টাব্দে হীরা নামক একটি গুহাতে। তিনি 610 খ্রিস্টাব্দে নির্বাণ বা দিব্য জ্ঞান লাভ করেন 610 খ্রিস্টাব্দে হীরা নামক একটি গুহাতে। ওকে। 622 খ্রিস্টাব্দে 622 খ্রিস্টাব্দে তিনি মক্কা ছেড়ে মদিনাতে চলে যান। 622 খ্রিস্টাব্দে তিনি মক্কা ছেড়ে মদিনাতে চলে যান। এই মক্কা থেকে মদিনা যাওয়ার যে যাত্রা পথ, মক্কা ছেড়ে যখন হযরত মুহাম্মদ মক্কা ছেড়ে যখন তিনি মদিনাতে গেলেন, সেই যাত্রা পথকে ইসলামী ভাষায় বলা হয়, মানে ইসলামে বলা হয় হিজারাত। 622 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদের মক্কা থেকে মদিনার যে যাত্রা পথ, তাকে ইসলামে বলা হয় হিজারাত। এবং এই হিজারাত থেকেই 622 খ্রিস্টাব্দে একটি ইসলামিক ক্যালেন্ডার গঠিত হয়, যার নাম হচ্ছে হিজরি। হিজরি কি? এটা হচ্ছে একটা ইসলামিক ক্যালেন্ডার। ঠিক আছে। এই 622 খ্রিস্টাব্দেই গঠিত হয়, মানে গঠন করা হয় একটি ইসলামিক ক্যালেন্ডার, যার নাম হচ্ছে হিজরি। এবং 632 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ মারা যান। হযরত মুহাম্মদের মৃত্যু হয় কোথায়? মদিনাতে। হযরত মুহাম্মদ কোথায় মারা যান? মদিনাতে। তাহলে মোটামুটি তোমরা বুঝতে পারলে। তাহলে এবার আমরা অপশন গুলো দেখি। এবার যদি আমরা অপশন গুলো এখানে দেখি, প্রথম অপশন বলছে হচ্ছে 622 খ্রিস্টাব্দে। 622 খ্রিস্টাব্দে কি হয়? তিনি মক্কা থেকে মদিনায় যান, যাকে হিজরাত বলা হয়ে থাকে, এবং এই বছরই একটি ইসলামিক ক্যালেন্ডার গঠিত হয়, যার নাম হচ্ছে হিজরি। তার মানে এই অপশনটা তার মানে হবে না। ঠিক আছে। তারপরে বলছে 570। তাহলে আমরা এখানে দেখেছি যে 570 খ্রিস্টাব্দে তিনি মক্কা জন্মগ্রহণ করেন। তাহলে এটাই হবে তোমাদের রাইট অ্যান্সার, এই কোশ্চেনের রাইট অ্যান্সার তাহলে এটাই হবে। 570 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ মক্কাতে জন্মগ্রহণ করেছিলেন। 632 খ্রিস্টাব্দে কি হয়েছিল? 632 খ্রিস্টাব্দে তিনি মারা গেছিলেন, এবং 610 খ্রিস্টাব্দে তিনি দিব্য জ্ঞান বা নির্মাণ লাভ করেছিলেন। ঠিক আছে। নেক্সট কোশ্চেন। আর যদি বলি তোমাদেরকে দেখিয়ে দিতে পারি যে মক্কাটা কোথায়। এটা হচ্ছে তোমাদের সৌদি আরব, আর এখানে হচ্ছে মক্কা, যেখানে হচ্ছে হযরত মুহাম্মদ জন্মগ্রহণ করেছিলেন। আর এটা হচ্ছে মদিনা, যেখানে তিনি মৃত্যু হন, যেখানে তিনি মারা যান বা ডেথ। কত? 632 খ্রিস্টাব্দে। আর তিনি জন্মগ্রহণ করেন মক্কাতে 570 খ্রিস্টাব্দে। ওকে। এবং তিনি মক্কা থেকে মদিনাতে কখন গিয়েছিলেন? মক্কা থেকে তিনি মদিনাতে গিয়েছিলেন
22 খ্রিস্টাব্দে। বোঝা গেল? আই থিঙ্ক যে তোমাদের সবার ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন যেটা বলছে তুর্কিদের মধ্যে প্রথম কে ভারত আক্রমণ করে। এইটা বলার আগে তোমাদের একটা জিনিস আমি বলে রাখি, তুর্কি আমরা কাদেরকে বলবো? তুর্কি আমরা কোন খানের মানুষদের আমরা তুর্কি প্রধানত বলে থাকি, ঠিক আছে? যারা দেখো দেখো যারা সৌদি আরবে থাকে তাদেরকে আমরা কি বলি? আর তাদেরকে আমরা, যারা প্রধানত সৌদি আরবে থাকে তাদেরকে আমরা বলি আরব। যারা ইরানে থাকে তাদেরকে আমরা বলি পারস্য। যারা তুর্কিস্তান কিংবা এইরকম জায়গা কিংবা টার্কি ফার্কি এরকম জায়গা নিয়ে যারা থাকে তাদেরকে আমরা কি বলবো? তুর্কি বলবো। বুঝা গেছে? যারা আফগানিস্তানে থাকে, যেসব মানুষ আফগানিস্তানে থাকে তাদেরকে আমরা কি বলি? আফগান বলি। তাদেরকে আমরা আফগান বলি, ঠিক আছে? তাদেরকে আমরা আফগান বলে থাকি। এবং তখন এবং তখন উম পাকিস্তান তো ভারতের মধ্যেই ছিল, ঠিক আছে? তাহলে বোঝা গেল যারা সৌদি আরবে থাকে তাদেরকে আমরা আরব বলি, যারা ইরানে থাকে তাদেরকে আমরা পারস্য বলে থাকি, তখনকার সময় পারস্য বলা হতো ইরানকে, পারস্য বলে থাকি। যারা তুর্কমেনিস্তান এই সমস্ত জায়গা, টার্কি ফার্কি এই সমস্ত জায়গায় যারা থাকে, যারা এই সমস্ত জায়গায় থাকে তাদেরকে কি বলা? তুর্কি বলা হতো। এবং যারা আফগানিস্তানে, যারা অ্যাকচুয়ালি আফগানিস্তানের মানুষ তাদেরকে বলা হয় কি? আফগান। তা তোমরা বুঝে গেল তুর্কির তাহলে, তাহলে তোমরা বুঝতে পারলে যে তুর্কি আমরা কোথাকার মানুষদেরকে আমরা তুর্কি বলবো। ওকে, চলো এবার কোশ্চেনটাই আসা যাক। তুর্কিদের মধ্যে প্রথম কে ভারত আক্রমণ করেছিল? তুর্কিদের মধ্যে প্রথম কে ভারত আক্রমণ করেছিল বা ভারত আক্রমণ করেন, ঠিক আছে? তোমরা এই কোশ্চেনটা তোমরা প্রধানত মধ্যযুগে পড়বে, ঠিক আছে? মধ্যযুগে তোমাদের এই চ্যাপ্টারটা তোমরা প্রধানত মধ্যযুগে আসবে, যখন আমরা মধ্যযুগ করাবো তখন তোমরা এটা সম্বন্ধে আর ডিটেলস জানতে পারবে, ঠিক আছে? তোমাদের মোটামুটি এখন একটু বেসিক আইডিয়া দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে, চলো। প্রথম অপশনে কি হয়, একটা বেসিক দিচ্ছি যে 962 খ্রিস্টাব্দে, 962 খ্রিস্টাব্দে আলোক্তগির নামে এক ব্যক্তি, 962 খ্রিস্টাব্দে আলোক্তগির নামে এক ব্যক্তি আহ গজনি রাজ্য আক্রমণ করে। গজনি বলতে আলোক্তগিন গজনি রাজ্য আক্রমণ করে। গজনি বলতে বর্তমানে আফগানিস্তানকে বোঝানো হয়। গজনি রাজ্য আক্রমণ করে এবং সেখানে তিনি গজনবী বংশ প্রতিষ্ঠা করেছিলেন আলোক্তগিন, ঠিক আছে? 962 খ্রিস্টাব্দে 962 খ্রিস্টাব্দে তিনি গজনবী বংশ প্রতিষ্ঠা করেছেন আলোক্তগিন। এবং পরবর্তী সময়ে এই আলোক্তগিনের কৃতদাস ও জামাই কে ছিলেন? সুবক্তগিন ছিলেন। কৃতদাস ও জামাই সুবক্তগিন, কৃতদাস ও জামাই সুবক্তগিন গজনির সিংহাসনে বসেন 977 খ্রিস্টাব্দে এবং তিনি গজনির সিংহাসনে ছিলেন 998 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি গজনির সিংহাসনে ছিলেন, ঠিক আছে? এই 977 থেকে 998 খ্রিস্টাব্দের সময় সুবক্তগিন
সুবক্তগিন ভারতবর্ষের পাঞ্জাব রাজ্যে, ভারতবর্ষ মানে তখন তৎকালীন ভারতবর্ষ, যেটা আর কি পাকিস্তান আর ভারতবর্ষ মিলে যে ভারতবর্ষ ছিল, সেখানে তিনি পাকিস্তান রাজ্যে আক্রমণ করেন, তিনি পাঞ্জাব রাজ্যে আক্রমণ করেন। এবং সেই সময় পাঞ্জাবের যে রাজা রাজত্ব করছিলেন তিনি ছিলেন হচ্ছে জয়পাল। সেই সময় পাঞ্জাবে রাজত্ব করছিলেন জয়পাল, এবং তার বংশ ছিল শাহী বংশ। এই সময় পাঞ্জাবে শাহী বংশ রাজত্ব করছিলেন এবং শাহী বংশে জয়পাল রাজত্ব করছিলেন। এবং এই সময় সুবক্তগিন জয়পালকে পরাজিত করে তিনি পশ্চিম পাঞ্জাবের কিছু অঞ্চল দখল করে নিয়েছিলেন। তিনি পশ্চিম পাঞ্জাবের কিছু অঞ্চল দখল করে নিয়েছিলেন। 700 এক্স্যাক্টলি ডেটটা বলা, মানে ডেটটা পাওয়া যায় না, কিন্তু বলা হয় তিনি এই 777 খ্রিস্টাব্দ থেকে 998 খ্রিস্টাব্দের মধ্যেই তিনি পাঞ্জাব রাজ্য আক্রমণ করেন এবং জয়পালকে পরাজিত করে তিনি পশ্চিম পাঞ্জাবের কিছু অঞ্চল দখল করে নিয়েছিলেন। এবং এখান থেকেই যেহেতু সুবক্তগিন আলবতগিন এরা এরা তুর্কি জাতি ছিলেন, এরা তুর্কি দেশের লোক ছিলেন, এই জন্যই যেহেতু সুবক্তগিন সবার প্রথমে তিনি পাঞ্জাব রাজ্যে আক্রমণ করে কিছু অঞ্চল দখল করে নিয়েছিলেন। এই জন্য তুর্কিদের মধ্যে যদি কোশ্চেন আসে তুর্কিদের মধ্যে প্রথম কে ভারত আক্রমণ করেছিল, তাহলে অ্যান্সার হবে সুবক্তগিন। ঠিক আছে, চলো এবার বাদ বাকি আমরা অপশন গুলো দেখে নিই। প্রথম অপশন আছে গজনির মাহমুদ বা গজনির সুলতান মাহমুদ। তিনি তিনি গজনির সুলতান মাহমুদ ছিলেন হচ্ছে সুবক্তগিনের পুত্র। গজনির সুলতান মাহমুদ ছিলেন গজনির সুলতান মাহমুদ ছিলেন সুবক্তগিনের পুত্র। তিনি গজনির সিংহাসনে বসেন 998 খ্রিস্টাব্দে। তিনি গজনির সিংহাসনে বসেন 998 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এবং এই গভীর সুলতান মামুদি 1000 থেকে 1027 খ্রিস্টাব্দের মোট 17 বার ভারত আক্রমণ করেছিল। 1000 থেকে 1027 খ্রিস্টাব্দের মোট 17 বার ভারত আক্রমণ করেছিল। তার মধ্যে সব থেকে বড় যে হয়েছিল সেটা হচ্ছে 1025 খ্রিস্টাব্দে গুজরাটের সোমনাথ মন্দির লুণ্ঠন। 1025 খ্রিস্টাব্দে গুজরাটের সোমনাথ গুজরাটের সোমনাথ মন্দির লুণ্ঠন। ঠিক আছে, এই গুজরাটের সোমনাথ মন্দির লুণ্ঠন কে করেছিলেন? গজনির সুলতান মাহমুদ। আর এই আমরা যদি দেখি সোমনাথ কথার অর্থ কি, সোম কথার অর্থ হচ্ছে চন্দ্র, এবং নাথ কথার অর্থ হচ্ছে তোমার প্রভু প্রভু বা যে রক্ষা করে আমাদেরকে। ঠিক আছে, তাহলে আমরা যদি দেখি, তাহলে আমরা যদি এটাকে একত্র করি বা জুড়ি, তাহলে আমরা কি দেখবো? সোমনাথ কথার অর্থ হচ্ছে চন্দ্র দেবতা রক্ষাকর্তা। চন্দ্র দেবতার রক্ষাকর্তা। ওকে, সোমনাথ কথার অর্থ হচ্ছে চন্দ্র দেবতা রক্ষাকর্তা। এরপর এরপর ভারতবর্ষে যে তুর্কি আক্রমণ ঘটেছিল সেটা হয়েছিল সুলতান মাহমুদের পর ভারতবর্ষে যে তুর্কি আক্রমণ ঘটেছিল সেটা হয়েছিল 1175 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরির নেতৃত্বে। 1175 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরির নেতৃত্বে। এবং মোহাম্মদ ঘুরি সেই ব্যক্তি ছিলেন যিনি প্রথম দিল্লি অধিকার করেছিলেন। কাকে হারিয়ে দিল্লি অধিকার করেছিলেন? 1191 খ্রিস্টাব্দে এবং 1192 খ্রিস্টাব্দে দুটি যুদ্ধ হয়েছিল। একটা হয়েছিল তরাইনের প্রথম যুদ্ধ এবং তরাইনের দ্বিতীয় যুদ্ধ। তাদের মধ্যে হয়েছিল মোহাম্মদ ঘুরি এবং তৃতীয় পৃথ্বীরাজ চৌহান। মোহাম্মদ ঘুরি এবং তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের মধ্যে
তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল এবং এই তরাইনের প্রথম যুদ্ধে তৃতীয় পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘুরিকে পরাজিত করেছিল। এবং মোহাম্মদ ঘুরি আবার আক্রমণ করেছিল 1192 খ্রিস্টাব্দে, এবং 1192 খ্রিস্টাব্দে সংগঠিত হয় তরাইনের দ্বিতীয় যুদ্ধ। এবং এই যুদ্ধে মোহাম্মদ ঘুরি তৃতীয় পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে দিল্লি অধিকার করে নিয়েছিল। এবং পরবর্তী সময়ে এই মোহাম্মদ ঘুরি একজন দাস সেনাপতি যে ছিলেন কুতুবুদ্দিন আইবক। 1206 খ্রিস্টাব্দে তিনি দিল্লিতে দাস বংশ প্রতিষ্ঠা করেছিলেন। 1206 খ্রিস্টাব্দে তিনি দিল্লিতে দাস বংশ প্রতিষ্ঠা করেছিলেন। আর এখানে আরেকটা অপশন যেটা আছে, মোহাম্মদ বিন কাসিম। মোহাম্মদ বিন কাসিম জাতিতে তুর্কি ছিলেন না। মোহাম্মদ বিন কাসিম ছিলেন হচ্ছে জাতিতে আরব। আরব জাতির মানুষ ছিলেন তিনি। ঠিক আছে, মোহাম্মদ বিন কাসিম ছিলেন আরব জাতির মানুষ। তিনি 712 খ্রিস্টাব্দে সিন্ধু আক্রমণ করেন এবং সেখানকার রাজা যে রাজা ছিলেন তার নাম হচ্ছে দাহির। এবং সেখানকার রাজা দাহেরকে পরাজিত করে তিনি সিন্ধু অধিকার করে নিয়েছিলেন। ঠিক আছে, এবং মোহাম্মদ বিন কাসিম কি আমরা বলতে পারি ভারতের প্রথম ভারতের প্রথম মুসলিম যে ভারত আক্রমণ করেছিল। মোহাম্মদ বিন কাসিম হচ্ছেন প্রথম মুসলিম যে ভারত আক্রমণ করেছিল। কিন্তু এখানে তিনি আক্রমণ করেছিলেন হচ্ছে 712 খ্রিস্টাব্দে। তাই তো, আমরা দেখতে পাচ্ছি এখানে তিনি আক্রমণ করেছিলেন 712 খ্রিস্টাব্দে। এবং এর অনেক পরে 777 কিংবা 977, সরি, 977 এবং 998 খ্রিস্টাব্দে সুবক্তগিন ভারত আক্রমণ করেছিলেন। তাহলে যেহেতু তাহলে তাহলে মোহাম্মদ বিন কাসিমই তো এর মধ্যে হওয়ার কথা, প্রথমকে ভারত আক্রমণ করেছিলেন। কিন্তু এখানে মোহাম্মদ বিন কাসিম হবে না। কেন হবে না? কারণ মোহাম্মদ বিন কাসিম ছিলেন আরব জাতি। ঠিক আছে, আর এখানে কোশ্চেনে কি বলা হয়েছে, তুর্কিদের মধ্যে। যেহেতু মোহাম্মদ বিন কাসিম তুর্কি ছিলেন না, সেহেতু এখানে মোহাম্মদ বিন কাসিম হবে না। তাহলে এখানে অ্যান্সার কি হবে, সুবক্তগিন। ঠিক আছে, বোঝা গেল? এখানে অ্যান্সার হবে সুবক্তগিন, যিনি 977 খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেছিলেন। এবং তখনকার পাঞ্জাবের যে শাহী বংশ রাজত্ব করত, পাঞ্জাবের শাহী বংশ, তার রাজা কে ছিলেন জয়পাল। জয়পালকে পরাজিত করে তিনি পাঞ্জাবের কিছু অংশ দখল করে নিয়েছিলেন। ঠিক আছে, পাঞ্জাবের কিছু অংশ দখল করে নিয়েছিলেন এবং পরবর্তীকালে তারই পুত্র সুলতান মাহমুদ বা গজনির সুলতান মাহমুদ 1000 থেকে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত মোট 17 বার ভারত আক্রমণ করেছিলেন। মোট 17 বার ভারত আক্রমণ করেছিলেন। ঠিক আছে, ভারত আক্রমণ করেছিলেন। এবং মোহাম্মদ সুলতান মাহমুদের পর যে তুর্কি আহ, যে তুর্কি ভারত আক্রমণ করেছেন তিনি হচ্ছেন মোহাম্মদ ঘুরি। তিনি ভারত আক্রমণ করেছিলেন 1175 খ্রিস্টাব্দে। এবং মোহাম্মদ ঘুরি 1192 খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধে তৃতীয় পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে তিনি দিল্লি অধিকার করেছিলেন। হয়ে গেছে, তোমরা সবাই আশা করি বুঝতে পেরেছো তোমরা সকলে। চলো, চলো তারপরে কোশ্চেন। আচ্ছা, এখানে বলছে নন্দ বংশের প্রতিষ্ঠাতাকে। নন্দ বংশের প্রতিষ্ঠাতাকে, তাই তো? আমরা জানি বিম্বিসার কে ছিলেন। বিম্বিসার ছিলেন হর্যঙ্ক বংশের প্রতিষ্ঠাতা। হর্যঙ্ক বংশের প্রতিষ্ঠাতা। অজাতশত্রু কে ছিলেন? অজাতশত্রু হচ্ছেন হর্যঙ্ক বংশের একজন শাসক, যিনি বিম্বিসারের পরে সিংহাসনে বসেছিলেন। আহ আমরা বলতে পারি অজাতশত্রু ছিলেন বিম্বিসারের পুত্র। বিম্বিসারের পুত্র। ঠিক আছে, তাহলে এই দুটো তার মানে এই দুটো হবে না, এই দুটো অপশন তার মানে হবে না, কারণ এরা এরা ছিলেন হর্যঙ্ক বংশের রাজা। তাহলে কি হচ্ছে, মহাপদ্মনন্দ। মহাপদ্মনন্দই হচ্ছে মগধে তিনি নন্দ বংশ প্রতিষ্ঠা করেছিলেন। মগধে তিনি নন্দ বংশ প্রতিষ্ঠা করেছিলেন কত খ্রিস্টাব্দে? মগধে তিনি নন্দ বংশ প্রতিষ্ঠা করেছিলেন প্রতিষ্ঠা করেছিলেন 364 খ্রিস্টপূর্বাব্দে।
364 খ্রিস্টাব্দে মহাপদ্ম নন্দই মগধে নন্দবংশ প্রতিষ্ঠা করেছেন 364 খ্রিস্টাব্দে এবং নন্দবংশের শেষ রাজা কে ছিলেন? নন্দবংশের শেষ রাজা ছিলেন ধননন্দ, যাকে ধননন্দকে পরাজিত করে চন্দ্রগুপ্ত মৌর্য ধননন্দকে পরাজিত করে মগধে নন্দ বংশের উচ্ছেদ করেছিলেন এবং মগধে মৌর্য বংশ প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে, তাহলে এখানে কোশ্চেন ছিল যে নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে? নন্দ বংশের প্রতিষ্ঠাতা তাহলে হবে মহাপদ্ম নন্দ। ওকে, বোঝা গেল? তাহলে আজকে তোমাদেরকে আমি এখানেই তোমাদের আজকে লেকচারটা শেষ করছি। তোমরা অবশ্যই জানাবে যে তোমাদের এই লেকচারটা কেমন লাগলো। আমাকে মেল আইডির মাধ্যমেও জানাতে পারো। তোমরা যদি জানাও আমি খুব আমার খুব ভালো লাগবে, এবং আমি যদি তোমাদের কোনো আমার পড়ানোতে যদি তোমাদের কোনো অসুবিধা থেকে থাকে তাহলে সেটাও তোমরা মেলের মাধ্যমে জানাতে পারো। তাহলে আমি পরবর্তী লেকচারগুলোতে সেটা আর কি পরিবর্তন করার চেষ্টা করব। ঠিক আছে? আরেকটা কথা, যে তোমাদের আমাদের এই লেকচারটা কেমন লাগলো, কিংবা আমাদের এই অ্যাপটা প্রিপারেশন অ্যাপটা কেমন লাগবে তোমাদেরকে, তোমাদের কেমন লাগছে সে সম্পর্কে তোমরা একটু গুগল প্লে স্টোরে যাও। গুগল প্লে স্টোরে গিয়ে আমাদের অ্যাপটিকে একটু রেটিং করো এবং ওখানে কমেন্ট করো যে তোমাদের এই অ্যাপটি কেমন লাগছে এবং আমাদের পড়ানো তোমাদের কেমন লাগছে সেটা তোমরা ওখানে গিয়ে জানাতে পারো। ঠিক আছে? তোমরা গুগল প্লে স্টোরে যাও। গুগল প্লে স্টোরে যাও, সেখানে প্রিপারেশন অ্যাপটি থেকে প্রিপারেশন অ্যাপটিতে যাও, মানে সেখানে গিয়ে তোমরা আমাদেরকে রেটিং করো, এবং তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ওখানে তোমরা কমেন্টও করতে পারো। ঠিক আছে? এবং তোমরা তোমাদের বন্ধুদের সাথে অ্যাপটি শেয়ার করে, যদি ভালো লেগে থাকে তোমরা তোমাদের বন্ধুদের সাথে অ্যাপটি শেয়ার করো। ঠিক আছে? এবং লাইক করো আমাদের অ্যাপটিকে যদি ভালো লেগে থাকে তো। ঠিক আছে? এবং অবশ্যই তোমরা এই লেকচারটা কেমন লাগলো সেটা ফিডব্যাক দিও মেলের মাধ্যমে আমাকে। ওকে, আমি অপেক্ষায় থাকবো। ওকে, থ্যাংক ইউ।